রাজধানীর রূপনগরে রাসায়নিকের গুদামে লাগা আগুনে ১৬ জনের মৃত্যু হয়েছে। তারা বিষাক্ত গ্যাস ও দগ্ধ হয়ে মারা যান বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার দুপুরে ওই গুদামে আগুন লাগে এবং পাশের পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে। আরও তথ্য জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাদিয়া শারমিন। নাদিয়া, এর আগে আপনি যেমনটা জানিয়েছিলেন আমাদের, পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে আসলেও পাশের রাসায়নিক গুদামের আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। এই মুহূর্তে আপনি সেখানে আছেন, কি দেখতে পাচ্ছেন সবশেষ জানাবেন। ধন্যবাদ। আসলে রাসায়নিক গুদামের আগুনটি এখনো নেভে তো নেই, বরং আজকে নিভবে কিনা বা কালকে সকালেও নেভবে কিনা এটি নিয়েও শঙ্কা রয়েছে। আমরা ধরে নিচ্ছি এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখছি তাতে কালকে দুপুর পর্যন্ত এই যে আগুন নিয়ন্ত্রণের কাজটি বা এই রাসায়নিক গুদাম অংশের আগুন নিয়ন্ত্রণের কাজটি যদি স্পেসিফিক্যালি বলি, সেই কাজটি চলবে বলে আমরা ধারণা করে নিচ্ছি। তার কারণ সেই অংশে এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস মূলত ঢুকতে পারেনি। এখানকার যে পরিস্থিতি, কেমিক্যাল রয়েছে প্রায় ৫-৬ রকমের, এবং এই ৫-৬ রকমের কেমিক্যালের মধ্যে দাহ্য বা অতিদাহ্য কেমিক্যাল থাকতে পারে বলে তারা আশঙ্কা করছে, যেগুলো বিস্ফোরিত হয়ে তাদেরও জীবন ঝুঁকি তৈরি করার আশঙ্কা রয়েছে। পাশাপাশি যে গ্যাস, সেটি তো বড় একটি ক্ষতির কারণ বটেই। তবে যেটি করা হচ্ছে, কিছুক্ষণ পরপর নিচে এবং পাশের ভবন থেকে পানি দেওয়া হচ্ছে, এবং এই পানি দেওয়ার মাধ্যমে চেষ্টা করা হচ্ছে যে এই ভবনের যে উত্তাপটি রয়েছে, উত্তাপটি কমিয়ে রাখার এবং ভেতরে কিছুটা পানি ঢুকে যাতে এই যে আগুনটি রয়েছে সেটি কিছুটা হলেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করা যায়। এবং এখন পর্যন্ত যেটি আমি জেনেছি, এখন পর্যন্ত যে ভিতরের দিকে আমরা যেটা বলছিলাম যে মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি, মালিক পক্ষের একজনকে এখানে এসেছেন বলে আমরা জানতে পেরেছি, এবং সেই তথ্যটি আমরা নিশ্চিত হওয়া পাশাপাশি মালিক পক্ষের কারোর সাথে কথা বলার আমরা চেষ্টাটিও করছি এখনো পর্যন্ত। তারা যেহেতু এই ভেতরের যে জায়গাটিতে রয়েছেন এখনো বেরোননি, তার কাজে আমরা সেটি করতে পারিনি। আর এর পাশাপাশি বলে রাখি, এখানে সিআইডির যে ক্রাইম সিন টিম আছে তারা এসেছেন, সিআইডি ক্রাইম সিন টিম তারা কাজ করছেন এই জায়গাগুলোতে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই জায়গায় যখন কাজ করতে হবে তখন আসলে গার্মেন্টস অংশের যেহেতু আগুনটা নির্বাপন হয়ে গেছে এবং এখান থেকে 16টি লাশ এরই মধ্যে উদ্ধার হয়ে গেছে, সেখানে তারা কাজ করতে পারছেন। কিন্তু এই যে রাসায়নিক গুদামের যে অংশটি রয়েছে সেই অংশে যেহেতু ফায়ার সার্ভিসও ঢুকতে পারছে না, তাদের ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত আসলে এই টিমটিও ঢুকতে পারছে না। আর বাইরের পরিস্থিতি যদি বলি, বাইরের জায়গা থেকে নিরাপত্তা রক্ষার কাজ করছে বিভিন্ন বাহিনী। এবং আপনি সেখানে আছেন, আমরা নিশ্চয়ই সবশেষ জানতে আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাদিয়া শারমিন। রাজধানীর রূপনগরে রাসায়নিকের গুদামে লাগা আগুনে 16 জনের মৃত্যু হয়েছে। তারা বিষাক্ত গ্যাস ও দগ্ধ হয়ে মারা যান বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার দুপুরে ওই গুদামে আগুন লাগে এবং পাশের পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে। আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। সময় বিকেল 4টা। আগুন লাগার 4 ঘন্টা পার হয়ে গেলেও এখনও আসছে ফায়ার সার্ভিসের গাড়ি। দুপুর 12টার কিছু আগে রূপনগরের শাহ আলম রাসায়নিকের গুদামে লাগা আগুন তখনও নিয়ন্ত্রণের বাইরে। কেমিক্যালে লাগা আগুন ছড়িয়ে পড়ে পাশের পোশাক কারখানায়। সেখানকার আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও বিক্রিয়ার কারণে রাসায়নিকের গুদামে প্রবেশ করতে পারেনি ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে থাকা সাধারণ মানুষ ও পাশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, আগুন লাগার পর তারা কয়েকজনকে দেখেছেন এলো পাতারি দৌড়ে বেরিয়ে আসতে। এখানে কেমিক্যালের ফ্যাক্টরি থেকে আস্তে আস্তে আগুন লেগে যায়, এবং এখানে কেমিক্যালের ফ্যাক্টরি অনেক গার্মেন্টসও আছে। তো এই গার্মেন্টসের কারণে এখানে পুরাটা আগুন জ্বলে যায়। পথচারী ছিল 2 জন, ওদেরও দেখলাম সাইডে পুড়ে গেছে, ওদের ধরে সরানো হয়েছে। পরবর্তীতে আমরা লোক যা ছিল এগুলো আগে বের করলাম। পরবর্তীতে দেখলাম যে একটু পরপর ব্লাস্ট হচ্ছিল, এটা হয়তো কেমিক্যাল জাতীয় কিছু ছিল। এদিকে আগুনের খবর শুনে স্বজনরাও ততক্ষণে ভিড় করেছে কারখানার পাশে। হাতে ছবি নিয়ে করা আহাজারিতে সুসময় ভারী হয়ে ওঠে চারপাশ। আমার বাবা কই গেল গো, ও আল্লাহ। সকাল 7টার দিকে গেছিল। আপনাদের সাথে কি কোনো কথা হয়েছে? 7টার সময় কথা বলছি, আমি কাবাই দিছি, নিজের হাতে কাবাইটা আমি দিছি। আগুন লাগার পরে একবার যোগাযোগ হয়েছে, তখন ফ্যাক্টরির ভিতরে ছিল, ওনারা বলছে যে আমরা ফ্যাক্টরির ভিতরে বাইরে হইতে পারতেছি না। এরপরে মোবাইলও বন্ধ, ওনাদের সাথে কোনো যোগাযোগ নেই। সন্ধ্যার দিকে ফায়ার সার্ভিস জানায়, আগুনে আনোয়ার ফ্যাশন নামের পোশাক কারখানায় থাকা 9 কর্মী ঘটনাস্থলে মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 16।
16টি মৃতদেহ পেয়েছি। এটার আসলে চেহারা বোঝা যাচ্ছে না, কারণ আপনারা জেনে থাকবেন এইটা একটু কারণ আছে যে আমরা প্রাথমিক তদন্তে প্রাথমিকভাবে আমরা বলতে পারি যে এই যে 4 তলা এই গার্মেন্টসটির উপরে যেই আমরা যে ছাদটা দেখেছি সেই ছাদটা টোটালি টিন শেড এবং চাটায়ের একটা উপরে মানে টিন শেড ছাদ। এই ছাদটা আবার বন্ধ ছিল। এখানে আমরা ছবিও পেয়েছি। এই ছাদে যে উপরে যে গ্রিলের একটা দরজা ছিল, 2টা তালা মারা ছিল, এটা এখনো তালা মারাই রয়েছে। এই কারণে উপরের দিকে আপনার যেতে পারে নাই। ফায়ার সার্ভিসের ধারণা, আবশ্যক এই এলাকায় ছিল না এমন কারখানার অনুমোদন, বাড়তে পারে নিহতের সংখ্যাও। ফরহাদ মালিক, ৭১, ঢাকা। রাজধানীর মিরপুরের রূপনগরে অগ্নিকাণ্ডের ঘটনায় 3 জন আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউট বলছে এদের মধ্যে সুরুজের শরীরের 2% দগ্ধ সহ ইনহেলেশন ইনজুরি এবং মামুন ও সোহেলের ইনজুরি রয়েছে। বর্তমানে তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। এই 3 জন দুপুর 4টার মধ্যে এসেছিল এবং এরপর নতুন করে কোনো রোগী চিকিৎসা নিতে আসেনি। তবে ভর্তি রোগীরা এখন আশঙ্কামুক্ত বলছে চিকিৎসকরা। আহত রোগীরা চাইলে রাতে বাড়ি চলে যেতে পারেন। ধোঁয়ায় আক্রান্ত হয়েছে, তার পরক্ষণে সে কীভাবে যেন হয়তো বেরোয় আসছে। তো জাতীয় চক্ষু ইনস্টিটিউশনে নিয়ে গেছিলাম, ওখান থেকে তার একটু শ্বাসের সমস্যা হয়েছে, বলছে আপনারা তাড়াতাড়ি বার্ন ইউনিটে নিয়ে যান। স্পটে আনুমানিক আমাদের 30 জনের মতো ছিল আমাদের ফ্যাক্টরিতে, আর পাশে কতজন ছিল এটা আমি জানা নেই। প্রায় 11:40 আগুন লাগছে, এখন আমরা জানতে পারছি 1টায়, এখনো খুঁজে পাইতেছি না। ঢাকা মেডিকেল খুঁজছি, সরবদি খুঁজছি, এখানে আসলাম, কোনো জায়গায় পাইতেছি না। আবার ইসলামী মেডিকেল আছে আপনার 11 নম্বরে, ওইখানে গেলাম, ওইখানেও পাইনি। অন্যান্য প্রসঙ্গ, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ছাড়া অভ্যুত্থান পরবর্তী সরকারের টিকে থাকা মুশকিল ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রেমিটেন্সের উপর ভর করেই তলানিতে থাকা দেশের অর্থনীতি একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে বলেও মন্তব্য তার। ইটালি প্রবাসী বাঙালিদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। ইতালি সফরের 3য় দিনে স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে বাংলাদেশ দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সামনে প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসের সরকার প্রধানকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসীরা। ইতালিতে বাংলাদেশিদের সমস্যা সমাধানের জন্য ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানান প্রবাসীরা। প্রবাসীদের কাজের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, ইতালির উন্নয়নের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশিরাও। রেস্টুরেন্ট চালাচ্ছি, ব্যবসা করছি, আন্তর্জাতিক ব্যবসা করছি, তা না, কালচারের মধ্যে ঢুকে গেছে এবং সম্মান, খুব ভালো রিভিউ পেয়েছে। কাজে এই সম্পর্কটা কিভাবে গড়ে তোলা, আপনারা জায়গাটা করে দিয়েছেন, হার্ডেস্ট পার্ট আপনারা করেছেন। নেক্সট যারা আসবে তারা তৈরি জিনিসের উপরে যাবে এবং আসবে, আরও আসবে। আমি একবার গ্যারান্টি দিয়ে বলতে পারো তারা অত্যন্ত সম্মান করছে, কারণ তাদের অর্থনীতি বেঁচে আছে আপনাদের জন্য। তা না হলে তাদের অর্থনৈতিক সংকট হতো। এখন বাংলাদেশের লোক এটা যে একটা স্থান করে নিতে পেরেছে, ইতালি হলো সবচেয়ে বড় উদাহরণ। অন্য জায়গাতেও হবে আস্তে আস্তে, কিন্তু ইতালি পথ দেখিয়েছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ছাড়া বর্তমান সরকারের টিকে থাকা মুশকিল ছিল বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। আমরা যে সরকার পেলাম, যে অবস্থা পেলাম, এটা লন্ডমন্ড অবস্থা, টাকা পয়সা সব খালি, চলাফেরার কোনো বেতন দেবার উপায় নাই, মানুষের টাকা পরিশোধ করার উপায় নাই, আন্তর্জাতিক পরিশোধ করার উপায় নাই, একদম তলানিতে আমরা। তো বুঝতে পারছিলাম না যে কোথার থেকে আমরা রওনা হবো, কোথার থেকে আমরা কাজ করব। তো তখন আমাদের একটা আস্থা আসলো যে আপনাদের রেমিটেন্স, এই রেমিটেন্স না হলে এই সরকার টিকে থাকা বড় মুশকিল হতো, যে কীভাবে এই সরকার চালাবে কী করে। এই আন্তর্জাতিক যে লেনদেনের অবস্থা কাহিল হয়ে গেছিলো, এখন সেটার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এ সময় তার সফর সঙ্গীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নিবিড় সাহা, ৭১, ঢাকা।
সচিবালয় অভিমুখে পদযাত্রায় বাধা পেয়ে আগামীকাল বুধবার সকাল 11:30টা থেকে শাহবাগ মোড়ে অবরোধের কর্মসূচি দিয়েছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। দিনভর বিক্ষোভ শেষে রাত 7:30টার দিকে এই কর্মসূচি ঘোষণা করেন তারা। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বাড়ানো সহ 3 দফা দাবিতে 3 দিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষকরা। আরও জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। বিকেল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু হয়। দোয়েল চত্বর অতিক্রম করে হাইকোর্টের মাজার গেটে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের আটকে দেয় পুলিশ। এ সময় শিক্ষকরা সেখানেই বসে নানা স্লোগান দিতে থাকেন। পুলিশি বাধা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। কিসের জন্য আমাদের এখানে আটকানো হলো এই জিনিসটা আমরা কর্তৃপক্ষের কাছ থেকে এখানে জানতে চাই। যতক্ষণ তারা না জানাবে আমরা অপেক্ষা করব এবং আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করার পর যদি দেখি যে তারা আসলে আমাদের কিছুই জানাচ্ছে না, তাহলে আমরা অবশ্যই এখান থেকে অগ্রসর হওয়ার চেষ্টা করব। কেন আজকে আমরা আমাদেরকে তিন দিন যাবত এই জায়গার মধ্যে অবস্থান করতে হলো, আবার কেন তারা আমাদেরকে আটকিয়ে দিয়েছে এটা আমরা বুঝতে পারতেছি না। তারাও আমাদের ছাত্র, আমাদের হাতে লেখা ছাড়া তারা সার্টিফিকেট অর্জন করতে পারে নাই। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক ও কর্মচারীরা। পরে 7টার দিকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। যতদিন পর্যন্ত 20% বাড়ি ভাড়া এবং প্রজ্ঞাপন জারি হবে না ততদিন পর্যন্ত ক্লাস বর্জন চলবে সারা দেশে। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বাড়ানো সহ 3 দফা দাবিতে 3 দিন ধরে ঢাকায় অবস্থান করে কর্মসূচি পালন করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষকরা। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা। আগামী নির্বাচন দেশের রাজনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক ভুল করে ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না। রাজধানীতে এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নভেম্বরে গণভোটের দাবি তুলে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে। মাহিলা ইসলামের রিপোর্ট। সংসদ নির্বাচনকে সামনে রেখে 4 দিন ব্যাপী কর্মসূচির প্রথম দিনে ঠাকুরগাঁয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে দলটির সদর উপজেলা এবং রুহিয়া থানা শাখার বর্ধিত সভায় বক্তব্য দেন তিনি বলেন, ফেব্রুয়ারিতে ভোট দিতে উন্মুখ হয়ে আছে জনগণ। আমরা আর ফেরত দিতে চাই না। তার মতে, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোট জাতীয় নির্বাচনের দিনই হতে পারে। গণভোটের ব্যাপারে আমাদের অবস্থান আমরা জানেন, আমরা যে আমাদের যে কমিশন, সংস্কার কমিশনে আমরা বলেছি যে একদিনেই যে নির্বাচন হবে সেই দিনই আমি গণভোটের প্রস্তাবে রাজি হয়েছি। অর্থাৎ যে বিষয়গুলো তোমরা একমত হয়েছি সেই বিষয়গুলো নিয়ে আমরা গণভোটে জনগণের কাছে যেতে পারি। আগামী নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আবার গণতান্ত্রিক একটা ব্যবস্থায় ফিরে যাচ্ছে। এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। এদিকে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে ওলামা দলের সভায় যোগ দেন দলটির নেতা রুহুল কবির রিজভী। তিনি মনে করেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি করে বিশৃঙ্খলা করার চেষ্টা হচ্ছে। এই গণভোট আপনারা আবার নভেম্বরে চাচ্ছেন। যে কাজটা সহজে করা সম্ভব সেই কাজটাকে আপনারা টেনে হিচড়ে বিলম্বিত করানোর চেষ্টা করছেন। অর্থাৎ মনে হচ্ছে যে আপনারা যে জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনটাকেই আপনারা প্রলম্বিত করতে চাচ্ছেন বা কোনোভাবে এটাকে এলোমেলো করতে চাচ্ছেন। তিনি আরও বলেন, মানবতা বিরোধী অপরাধের অভিযোগ থাকার পরও জামায়াত আবারও ইসলামের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। কিছু ভ্রান্ত মানুষ ইসলামের নাম করে বিপদগামী করার চেষ্টা করছে। এটা কি ইসলামের একটি নতুন ধারা তৈরি হচ্ছে, মওদুদিবাদ? পরাজিত শক্তির সাথে যোগ দিয়ে জামায়াত এসব কর্মকাণ্ড করছে বলেও অভিযোগ করেন তিনি। তাদের কোথায় যেন একটা ঐক্য আছে। মাহিলা ইসলাম, 71, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের 4-5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তারা জনপ্রশাসনকে দলীয় প্রশাসনে পরিণত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন। জুলাই জাতীয় সনদ সহ 5 দফা দাবি আদায়ে মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন। এদিকে যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত বিভিন্ন পয়েন্টে 7টি ইসলামী দল এসব দাবিতে মানববন্ধনে সরকারকে নানা হুঁশিয়ারি দেন। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। দৈনিক বাংলা মোড়ে জামায়াতে ইসলামীর খিলগাঁও শাখার নেতাকর্মীরা মানববন্ধন শুরু করেন সকাল 11টায়। জাতীয় পার্টি ও 14 দলের রাজনীতি নিষিদ্ধকরণ সহ 5 দফা বাস্তবায়নের উদ্দেশ্যে এই মানববন্ধন।
তবে দাবিগুলোর মধ্যে পিআর পদ্ধতি বাস্তবায়ন করার বিষয়ে জোরালো বক্তব্য শোনা যায় তাদের কণ্ঠে। বলেন, বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হলে সংসদে পিআর পদ্ধতি চালু করার বিকল্প নেই। সংখ্যাগরিষ্ঠ মানুষ, এই দেশের জনগণ, ভোটারেরা পিআর পদ্ধতি চায়। কারণ পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, প্রত্যেক ভোটারের ভোটের মূল্যায়ন হবে। যাদের কালো টাকা এবং পেশি শক্তি রয়েছে, তাদের দম্ভ এবং চাঁদাবাজিকে যারা প্রমোট করছে, তাদের দম্ভে আজকে বাংলার আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। একই স্থানে মানববন্ধন করেন বাংলাদেশ খিলাফতে মজলিস, আর পল্টন মোড়ে অবস্থান নেয় খিলাফত মজলিস। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ সহ তারা 6 দফা দাবির কথা জানান। আমাদের প্রস্তাব, আগামী 30 নভেম্বরের মধ্যে এই জুলাই সনদের উপরে গণভোট দিতে হবে। পরিবেশকে উন্নত করতে হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করতে হবে, যাতে করে প্রত্যেক ভোটার এবং প্রার্থী নির্বিবাদে ভয়মুক্তভাবে নির্বাচনের কাজ করতে পারে। এদিকে মৎস্য ভবন মোড়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা অংশ নেন। এখানে নায়েবে আমির অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাকে নিয়ে সমালোচনা করেন। বলেন, প্রশাসনে দলীয় লোক নিয়োগ করে আগামী নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। সরকারের 4-5জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে নতুন করে যদিও নির্দলীয় সরকার প্রশাসনকে একটি দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করে। 5 দফা দাবি মেনে না নিলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় ইসলামী দলগুলো। আন্দোলন মাত্র শুরু হইল। সাজিদ সরকার, 71, ঢাকা। তালিকায় না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলে আবারও জানিয়েছেন নির্বাচন কমিশন। মঙ্গলবার ইসি সচিব আখতার আহমেদ জানান, নির্ধারিত প্রতীকগুলো থেকেই 19 অক্টোবরের মধ্যে একটি বাছাই করতে হবে এনসিপিকে। এমনটা না হলে কমিশন নিজেই সিদ্ধান্ত নেবে। এদিকে গণভোট নিয়ে সরকারের সাথে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মামুন হোসেন। জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। বেশ ভালো অর্থবহ তথ্য দিয়েছেন। তিনি বলেন, 19 অক্টোবরের মধ্যে নির্ধারিত তালিকা থেকে প্রতীক বেছে নিতে হবে এনসিপিকে। শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই, যে যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালা এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান, তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। এ সময় তিনি আরও জানান, নতুন করে 12টি রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে মাঠ পর্যায়ে অনুসন্ধান চলছে। প্রধানত 12টা দলের ব্যাপারে অতিরিক্ত তথ্যানুসন্ধান। গণভোট আয়োজনে কতটা প্রস্তুত নির্বাচন কমিশন জানতে চাইলে তিনি বলেন, এ নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। গণভোট হবে কি হবে না, কখন হবে বা আদৌ হবে কিনা, এ ব্যাপারে নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত কোনো বিষয় উপস্থাপিত হয়নি। যেটা উপস্থাপিত হয়নি সে বিষয়ে কথা বলার সুযোগই আমার নাই। পুরনো 11টি দেশের সাথে নতুন করে আরও 4টি দেশে প্রবাসী ভোটারের তথ্য হালনাগাদ শুরু হবে বলেও জানান তিনি। 11টা দেশে এই কার্যক্রম শুরু করেছে, নিবন্ধন কার্যক্রম। মামুন হুসাইন, 71, ঢাকা। প্রায় 3 যুগ পর আবারও ভোটের আমেজে মুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। রাত পোহালি অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে সব প্রস্তুতি। নির্বিঘ্নেই শেষ হবে চাকসু নির্বাচন, প্রত্যাশা ভোটার ও প্রার্থীদের। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। নিরাপত্তার চাদরে ঘেরা পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কারণ চাকসু ও হল সংসদ নির্বাচন। দীর্ঘ সময় পরে আয়োজিত নির্বাচনে উৎসাহ উদ্দীপনাও আকাশ সমান। এরই মধ্যে সম্পন্ন হয়েছে ভোট গ্রহণের সকল ধরনের প্রস্তুতি। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ভোট গ্রহণ হবে স্বচ্ছ ব্যালট বক্সে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদী ভোটাররা। শিক্ষার্থীদের প্রত্যাশা, নির্বাচিত প্রতিনিধিরা কাজ করবেন তাদের মৌলিক সমস্যা নিয়ে। মানে এমন কাউকে চাই না যারা আমাদের এগনিস্টে যে কাজ করবে, আমরা এমন কাউকে চাই যারা স্টুডেন্টদের যে প্রত্যাশাগুলো, ওই প্রত্যাশাগুলো আমাদের সিনেটে তুলে ধরতে পারবে। 1 বছরের মধ্যে তো অনেক কিছু সলভ করা সম্ভব না, তো যেগুলো আসলে মানে
শর্ট টাইমের মধ্যে করা যায় আর কি, সেই ধরনের যে প্রবলেমগুলো আছে এগুলো সলিউশন করার জন্য আমরা আশাবাদী থাকবো। এবং হচ্ছে আপনার বিশেষ করে আমাদের একাডেমিক বিল্ডিংগুলোতে যেসব প্রবলেমগুলো ফেস করতে, এগুলো চাইলে আসলে একদিনে বা 2 দিনে আমাদের ভার্সিটিতে যে পরিমাণ স্টুডেন্ট আছে সেই পরিমাণ হল নেই, তারপর হলে অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে না। দেন সেকেন্ড প্রবলেম হচ্ছে শাটেলের প্রবলেম, শাটেলের যে স্টুডেন্টরা প্রতিদিন কষ্ট পাচ্ছে। আবাসন আর যোগাযোগ, এই দুটাকে মেইন ফোকাস করতে হবে। ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার জানান, প্রতিটি কক্ষে থাকবে সিসিটিভি ক্যামেরা ও ছবিযুক্ত ভোটার তালিকা। 2 ধাপে হবে ভোটের গণনা। আজ থেকে আমাদের পরিপূর্ণভাবে যে সমস্ত জায়গাতে আইন শৃঙ্খলা বাহিনী ডেপ্লয় করা হওয়ার কথা সবগুলাই ডেপ্লয় হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা একটা সুন্দর নির্বাচনের জন্য প্রত্যাশা করি আগামীকালকে। আর আপনারা দেখেছেন বিভিন্নভাবে আমরা যে সমস্ত আমাদের তথ্য ডিসিমিনেট করার কথা বিভিন্ন স্টুডেন্টদের সাথে, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, সব কিছু আমরা অ্যাকর্ডিংলি করে যাচ্ছি। ভোট সুষ্ঠু হওয়ার বিষয়ে আশাবাদী প্রার্থীরাও। ফোকাসটা হচ্ছে স্টুডেন্টদের নিয়ে, তারা কি যাচ্ছে এবং তাদের কিভাবে কল্যাণ বিশ্ববিদ্যালয় থেকে আদায় করে দেওয়া যায়, আমরা সেই বিষয়ে কাজ করার চেষ্টা করতেছি। আমরা চাই আমাদের ক্যাম্পাসের এই নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হোক, এবং এই নির্বাচনের ফলাফল যেন 15 তারিখের মধ্যেই ঘোষণা করা হয়। এই ফলাফল নিয়ে কোনো ধরনের কোনো প্রহসন আমার মনে হয় কোনো ভোটার মেনে নেবে না ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের প্রতিশ্রুতিতে অনড় থাকলে ভালোভাবেই ভোট গ্রহণ শেষ হবে বলে মনে করছে সবাই। দীর্ঘ ৩৫ বছর পর নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে অধীর আগ্রহে অপেক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রাণ প্রকৃতি আর পাহাড়ে ঘেরা এই সুবিশাল ক্যাম্পাসে কারা হবে শিক্ষার্থীদের প্রতিনিধি, সেটি জানবার জন্য অপেক্ষা করা লাগতে পারে বুধবার মধ্যরাত পর্যন্ত। শিক্ষার্থীদের প্রত্যাশা, নবনির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুঃখ দুর্দশা কাটাতে কাজ করবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শাহিদুজ্জামান সাকিব, ৭১।